আমার খুব কষ্ট হয়। আমি দিনের কোনো কিছু চিনি না। আমার আব্বা আমার জন্য দরিদ্র দরিদ্র ফাঁসির কথা শুনে সে মারা গেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে মানিকগঞ্জ টপ নিউজ থেকে ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য। আর আজকে আমি যেখানে আসছি সেটা হলো মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলা চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রামে 27টি বছর একেবারে ফাঁসির রায় নিয়ে মৃত্যুর প্রহর গুনেছিলেন। তো আপনার কেন আসলে আপনি জেলখানায় গেলেন, এই বিষয়টা আসলে আমরা শুনতে চাচ্ছিলাম। আমি 1996 সালে এসএসসি পাশ করার পরে কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। মেয়েটার বাড়ি বায়াডুবি, বাংলা বাজারের এমরে ঘুষপাড়া। তো মেয়েটার আমি বিয়ে করি পছন্দ মতে। বিয়ের 1 মাস 7 দিন পরেই আমার স্ত্রী রাত্রে পিঠা বানাতে যায় তাদের বাড়িতেই, ওখান থেকে হারিয়ে যায়। সকালবেলা তার লাশ পাওয়া যায়। বিয়েতে আমার সুমন্দি আব্দুল কুদ্দুস রাজি ছিল না। সে আমার নামে একটা মিথ্যা মামলা করে যে 50,000 টাকা যৌতুক চায়, আমার বোনকে নির্যাতন করে মারধর করে মেরে ফেলাইছে। অথচ আমি বিয়ে করছি 1 মাস 7 দিন, বউ ছিল শ্বশুর বাড়িতে, ওইখানেই মারা গেছে। আমাকে পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত নিয়ে গেছিল। আমাকে আসামি করে জেলখানায় দেওয়া হয়। জজ কোর্ট থেকে আমাকে ফাঁসির রায় দেওয়া হয় অন্যায় ভাবে। হাইকোর্টে তবদির করা হয় নাই, ভালো উকিল রাখতে পারি নাই। সুপ্রিম কোর্টে একই অবস্থা। প্রেসিডেন্ট মার্সি পর্যন্ত না খুশি হয়ে যায়। এইভাবে গুনতে গুনতে 27 বছর পার হয়ে যায়। 27 বছর পর আমার ফাঁসি দেওয়ার ডেট পড়ে 13ই ফেব্রুয়ারি 2023 রাত 10টার সময়। আমার বাড়িতে চিঠি আসে এবং শেষ দেখা করার জন্য আমার বাড়ির আত্মীয় স্বজনরা দেখা করতে যায়। পরে শেষ দেখা করার পরে একটা ব্যারিস্টারের সাথে কথা বলে যে মামলার এত বছর বয়স, মামলার সময় ওর বয়স কত ছিল। তখন আমার গার্জেন বলছে ও এত সালে ম্যাট্রিক পাস করছে, এত সালে কলেজে ভর্তি হয়েছিল। তখন আমার ব্যারিস্টার একটা লিড করে যেদিন ফাঁসি হবে সেদিন বিকেল বেলা আমাকে গোসল করানোর জন্য গরম পানি নিয়ে আসে। তখন অফিস থেকে একটা লোক আসে বলে যে গোসল করাতে দেবো না, ফাঁসি স্থগিত হয়েছে। আমার জন্য কবর খোঁজা হয়েছিল, বাঁশ কাটা হয়েছিল, সবকিছু ঠিকঠাক করা হয়েছিল। আল্লাহ নিজে হাতে আমাকে বাঁচাইছে। এই যে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে একটা মিথ্যা মামলায়, এই দিনগুলি কে দিবে আমাকে? পরবর্তীতে আপনার সুপ্রিম কোর্ট থেকে আমাকে নির্দোষ প্রমাণিত হয়ে আমাকে খালাস দিয়েছে। আপনাদের দোয়ায় আমি বাইরে হয়েছি, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করছে। আমি এখন কিভাবে বাঁচবো জানি না। আমাকে সবাই সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার খুব কষ্ট হয়। আমি দিনের কোনো কিছু চিনি না। আমার আব্বা আমার জন্য দরিদ্র দরিদ্র ফাঁসির কথা শুনে সে মারা গেছে। আব্বার কবরটা দিতে পারিনি, আব্বাকে দেখি নাই। আমি কি করবো নিজেই জানি না। সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে? সরকারের কাছে মিথ্যা মামলায় আপনি এতদিন ধরে আপনি জেলখানায় বন্দী ছিলেন। সরকারের কাছে আমার চাওয়া যে আমাকে অন্যায় ভাবে আমাকে এত বছর জেল খাটানো হয়েছে, আমাকে ফাঁসি পর্যন্ত দেওয়ার অর্ডার হয়ে গেছিল। সরকারের কাছে চাওয়া আমাকে যেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। আমার টাকার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, সব বিক্রি করে ফেলাইছে আমার আব্বা। আমার পিছে সব নষ্ট করে ফেলাইছে। আমি এখন কিভাবে বাঁচবো আমি জানি না। সরকারের কাছে আমার একটা আবেদন, সরকার যেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে দেয়। শোনার জন্য আপনি সেদিনকে কি শ্বশুর বাড়ি গেছিলেন নাকি আগে থেকে ছিলেন? এই ঘটনার বিস্তারিত কিভাবে আপনার ওয়াইফের লাশটা আসলে পাওয়া গেল, কোথায়, কিভাবে, এই বিস্তারিত আসলে সবাই একটু শুনতে চাই, একটু জোরে বললেন। আমার আমাকে পিঠা খাওয়ানোর জন্য, শীতের পিঠা খাওয়ানোর জন্য আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসে আমাকে নিয়ে যায়। এটা শ্বশুর বাড়ি কোথায়? এই নদী পার হয়ে গেছিলেন? নদী পার হয়ে গেছি। আপনারা আমার পেছনে একটা নদী আছে, এই নদীর পার হয়ে তখন কি নৌকা ছিল? হ্যাঁ, তখন নৌকা ছিল, ছোট নৌকা ছিল না? না, এই গুদারা পার হয়ে গেছি। গুদারা পার হয়ে গেছেন? হ্যাঁ, গেছি। ওখানে আমার শাশুড়ি রাতে পিঠা বানাইতেছিল। ওই আমার স্ত্রীও পিঠা বানানোর অবস্থায় ওখান থেকে হারাই গেছে। 1:30টার সময় থেকে আমরা খোঁজাখুঁজি করি। সকাল ভোর 5টার সময় তার লাশ পাওয়া যায় বাড়ির সামনে, 8-10 ইঞ্চি পানির মধ্যে, মাথা গাড়া অবস্থা। এটা কি দিনের বেলা বা লাশ পাওয়া গেছে না ফজরের সময়? ফজরের সময়। এই লাশটা দেখে কে যে ওখানে লাশ পড়ে আছে? লাশ পাওয়া গেছে বাড়ির সামনে। উনি একজন ফজরের নামাজ পড়তে উঠছে। আমার শাশুড়ি কান্নাকাটি করতেছে। উনি মনে করছে নতুন বিয়ে শাদী হয়েছে, চুরি ডাকাতি হয়েছে কিনা, আসছে এই বাড়িতে। আসার পথে দেখে একটা মানুষের মতো পড়া। তো যখন শুনছে যে আখিরে খুঁজে পাওয়া যাইতেছে না,
তখন মাখি হ্যাঁ খুঁজে পাওয়া যাইতেছে না, তখন বললো যে এখানে মানুষের মতো দেখলাম, আসেন তো। এই যায় দেখি যে তার লাশ পড়ে রয়েছে। তার লাশ পড়ে রয়েছে, হ্যাঁ। তখন আপনি তো ঘরেই ছিলেন? না, আমিও তো তাদের সাথে খোঁজাখুঁজি না মানে আর কি, করতেছিলাম। আপনার ওয়াইফ যখন পিঠা বানাইতেছেন তখন হ্যাঁ, আপনি তো কোথায় আমি ছিলেন? রুমে ছিলাম। তো এখানে তাহলে আপনার রুমে থাকার অবস্থায় আপনি ওই বাড়িতে আপনার আপনার থেকে যেখানে শুয়েছিলেন, আপনার যেখানে পিঠা বানায় দূরত্ব কত দূর? দূরত্ব প্রায় 30 হাত হবে। 30 হাতের মতো। হ্যাঁ। তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমায় আছেন যে আমার সাথে পিঠা বানাইতেছে। পিঠা বানাইতেছে। কত পিঠা বানা শেষ হলো? এটা কি পিঠা বানাইতেছিল? চিতই পিঠা আর চিতই বিজনে পিঠা। ভিজানো পিঠা, মানে ওই রাতে ভিজে যাবে সে, তার মতন সময় যেহেতু পরিবারে একটা বিষয় হলো কি যে বউ যখন তার বাপের বাড়িতে থাকে, স্বামী কিন্তু একটু নিরাপদ অবস্থায় থাকে। তো তিনি তার মতন ঘরে ছিলেন, মার সাথে পিঠা বানাইতেছে। তো এখানে দেখা যায় যে সেরকম কোনো মাইন্ড কিন্তু কাজ করেন, যেহেতু আগে পরে আসলে কোনো মানে দেখা দেয় নাই যে এমন কোনো বিষয় যে বউর সাথে কারোর সাথে সম্পর্ক বা এরকম কোনো বিষয় বা এরকম আমি হুমকি দেখিনি। দামকি কিছু আসলো না, না। আসছিল না। তো হঠাৎ করে দেখা গেছে যে পিঠা বানাইতেছিলেন, তিনিও শুয়ে আছেন, হঠাৎ করে আপনি কিভাবে বুঝতে পারলেন? আপনি আপনি কি বুঝতে পারছেন যে আপনার ওয়াইফ কে আপনি খোঁজ করছিলেন না কিভাবে? না, প্রথম আমি স্বামী স্ত্রী থাকলে বাদে, যেমন পাশে হাত দিলে বাদে বোঝা যায় একটা আপনি লোক। ঘুমে থেকে যখন হ্যাঁ, হাত দিছে পাশে, হ্যাঁ, হাত দিছি, কিন্তু তখন দেখি ও পাশে নাই। তখন ওইটা বসছি, বসে বসে মনে পড়লো যে আমার ও তো পিঠা বানাইতে গেছে। যে দরজারে ভিড়ে রাখছিল, ওই ভিড়ে নিয়ে রয়েছে। তো পিঠা বানানোর দরজা খুলছি, দরজা খুলছে বাদে দেখি পিঠা বানানো হয়ে গেছে। তো যাই সে আমার শাশুড়ি ডাক দিলাম যে আম্মা কি কো। তো বলতেছে বাথরুমে থেকে তো আপনার রুমে যাওয়ার কথা যায় নাই। এই তখন থেকে খোঁজাখুঁজি শুরু হয়েছে। তখন থেকে খুঁজে পাচ্ছি। একটা কথা বলি আপনাদেরকে, এই এটা কিন্তু লাভ ম্যারেজ ছিল, ভালোবাসা করে কিন্তু তার বড় ভাইয়ের অমতে কিন্তু এই বিয়েটা হয়। আর একটা প্রতিশ্রুতি ছিল যে আহ, মানে তিনি ওই বাড়িতে থাকবে বা দেখা যাচ্ছে যে পড়ালেখা করবে, 2 বছর পর বিদেশ থেকে এসে উঠে নেবে। যে আগে মানে তার যে একটা বক্তব্য ছিল, তাই নাকি ভাই? হ্যাঁ, এটাই। তো একটা বিষয় হলো যে সেদিনকে তার ওয়াইফ এমন ভাবে মারা গেছে, সে মায় ঠেলে যেখানে মারা গেছে, এমন কোন স্পট পাওয়া গেছে যেখানে যে তার চুবে মারছে, না, এরকম না, বিষয়গুলো? কোনো পাড়ার দাগও নাই, কি কোনো কিছু দাগ নাই। আপনার কাগজপত্র লেখা আছে, দারোগা আপনার রিপোর্ট দিছে, ওখানে উনিও বলছে যে এখানে কোনো একটা মানুষ মারবে এরকম কোনো ই নাই, উম, দাগ দুগ নাই। দাগ দুগ নাই। না। আর আপনারা ওই যখন পুকুরে এটা উঠায় কে, লাশটাও যায় উঠায় আমার কে? ছোট সম্বন্ধী নাম কি তার? ইদ্রিস। ইদ্রিস। আর আপনার শুধু সুমন দিয়ে লাশটা উঠায়, হ্যাঁ। গলায় কোথায় কোনো চিহ্ন ছিল না? না, চিহ্ন তো ছিল একটা না। ধারণা কি ছিল যে আসলে কিভাবে মারা যেতে ধারণা পারে ছিল এগুলো? এটা মানে শত্রুতা করে আমার নামে মামলাটা দিয়ে হয়েছে, আমার এই সম্বন্ধে যে কুদ্দু যে মামলাটা দিছে। সে শত্রুতা করে হ্যাঁ, আপনার নামে মামলা দিয়েছে, কারণ কি? কারণ আপনার তার অপছন্দ। অপছন্দ, আমাকে দেখতে পারতাম না। আর আপনার তখনকার সময় কি এই যে ভূত প্রেতনিতে মানুষের মায়েরা ফেলা এরকম প্রচলন ছিল? হ্যাঁ, প্রচলন ছিল। ছিল কি? তো আমি আরেকটা কথা বলি, এই ভিডিওর পর আরেকটা ভিডিও আপলোড হবে, সেটা হলো যে আমাদের চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এই কালিন্দির আশেপাশে একটা ঘটনা নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করবো, ঠিক সেম কাহিনী। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আহ আমাদের রাজা ভাইয়ের যে এখন বয়সটা আসছে, সে বয়সটা কিন্তু তার কাজ করার বয়সটা না। জীবনের সাথে যুদ্ধ করে মনোবল শক্তি থাকার কারণে কিন্তু তিনি আজ পর্যন্ত ঠিক আছে। তাহলে 27 বছর কেউ জেলখানায় হয়তো ভালোভাবে থাকতে পারে না, শরীর সুস্থ আছে, তিনি অটো চালায়। তো আমি আসলে অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে ভাইয়ের সাথে আমরা কথা বলবো। কেন কথা বলবো? যে আসলে ভাইকে যারা আছেন, তিনি তো আসলে সহযোগিতা কারো কাছে চান না, তিনি অটো চালাইতেছেন। তবে একটা বিষয় হলো, যারা সমাজে বিত্তশালীরা আছেন তারা আপনারা জানেন যে তার আর্থিক অবস্থাটা কেমন। এবং আমরা এই ভিডিওটা বা আমরা আরো কথা বলার চেষ্টা করব। যদি হয়ে গেছিল এর মধ্যে আল্লাহ ফেরেস্তার মতো একজন লোক পাঠাইছিল, সেটা আমার ছোট মামি রুকিয়া। সে দৌড়ে দৌড়ি করে যে এই নতুন জীবনটা আমাকে ফেরত দিয়েছে, আল্লাহর হুকুম হয়তো আমি নতুন জীবন ফেরত পাইছি। কিন্তু সে যে চেষ্টা করছে, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেই, তবে এই ঋণ শোধ করতে পারবো না। রুকিয়া মা, তোমার আমি মা কই, সারা জীবন মার মতোই থাকবা। তুমি আমার মাফ করে দিও, আমাকে ভুল বুঝো না, তুমি আমার ক্ষমা করে দিও। সবাই ভালো থাকবেন। একটা বিষয় হলো যে আমি আবার কথা বলতে চাই যে এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছে। এখনকার যুগে দেখা যায় যে নিজের আত্মীয় স্বজনে কিন্তু পাশে দাঁড়ায় না। কিন্তু আমি যতদিন ধরে রাজা ভাইয়ের ঘটনা সম্পর্কে আমি অবগত, আমি এই মামানের নামটা কিন্তু আসলে সামনে আসে। আপনার আপনার প্রতি আমরা আসলে কি বলবো, যে আপনার প্রতি আসলে সম্মান সবসময় আপনার জন্য থাকবে। তো আরেকটা বিষয় হলো যে এখানে আরো আমি যতদূর জানি আমাদের অ্যাডভোকেট রাকিব ভাইও আপনাদের মোটামুটি ভালো একটা আপনার একটা সাপোর্ট দিছে। তো শুধুমাত্র আমি যতদূর জানি প্রবাস থেকে অনেকেই কিন্তু রাজা ভাইকে সাপোর্ট দিচ্ছে। এই এলাকার আশেপাশের মানুষগুলো কিন্তু রাজা ভাইকে, এই দক্ষিণ চারিগ্রাম এখন যেখানে বসা সেখানকার মানুষগুলো কিন্তু রাজা ভাইয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তারা পাশে দাঁড়িয়েছেন। আজকে মানিকগঞ্জ টপ নিউজের পক্ষ থেকে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা
এই যে মিথ্যার বিরুদ্ধে লড়াই করার জন্য রাজা ভাইয়ের সাহায্য হয়েছিলেন, আপনারা কিন্তু প্রকৃত স্যালুট পাওয়ার যোগ্য। আমি দক্ষিণ চারিগ্রামবাসী এবং রাজাভাইয়ের মামানি এবং যারা রাজাভাইয়ের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আপনাদের বালখণ্ড বাড়ি না? ও, আপনার মামার, আপনার বালখণ্ডবাসী বা এখানে আশেপাশে, আসলে আমি অনেকেই জানি না। তো যারাই রাজাভাইয়ের জন্য আপনারা কি করছেন, যারা রাজাভাইয়ের জন্য আপনারা সাপোর্ট প্রদান করছেন, আপনাদের সবার জন্য রইল ভালোবাসা।